স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, করেছি ক্লাস এখন। তুমি ক্লাস করেছো? না, আমার ঠিক খেয়াল পড়ছে না। এনিওয়েজ, আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো, রিকম্বিনেশন আর কি বলে কি বলে ক্রসিং ওভার, এই দুটোর মধ্যে সম্পর্ক কি? রিকম্বিনেশন আর ক্রসিং ওভার। হ্যালো হ্যাঁ, বলো। স্যার, স্যার, ক্রসিং ওভার হলেই তারপরেই তো স্যার রিকম্বিনেশনটা হয়। ক্রসিং ওভার হলে রিকম্বিনেশন হয়। বেশ, তো হ্যাঁ, ক্রসিং ওভার জিনিসটা কি? মানে এই যে মাইটোটিক সেল ডিভিশনের সময়, সরি, মিয়োটিক সেল ডিভিশনের সময় হুম নন সিস্টার ক্রোমাটিডের যে আহ, মানে এক্সচেঞ্জ অফ জেনেটিক মেটেরিয়াল হয়, তো হুম সেটাই তো ক্রসিং ওভার। এবার ক্রসিং ওভারের ফলে যেটা নতুন কম্বিনেশন তৈরি হয় ক্রোমোজোমের, এই এই যে সেপারেট, এই যে ফেনোমেনন, এটাই তাকেই বলা হয়। আচ্ছা, হ্যালো। হ্যাঁ বলো। আচ্ছা, হ্যাঁ স্যার, মিওটিক সেল ডিভিশনের কখন হয়? প্যাকাইটিনই হবে তাহলে। প্যাকাইটিন উপদশায়। প্যাকাইটিন উপদশায়, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমাকে একটা বলো তো যে বিদিশা বললো যে ক্রসিং ওভার হচ্ছে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ স্যার। তো সিস্টার ক্রোমাটিডের মধ্যে কেন হয় না? স্যার, সিস্টার ক্রোমাটিড তো অলরেডি দুটোই তো সেম আছে, মানে ওটা সজ্জারীতি যেটা মানে আহ, বলে ওটাকে, জিনের মানে সর্জারি? যেভাবে মানে, হ্যাঁ ওটা তো সেমই। ওই জন্য ওদের মধ্যে তো পড়াশোনার দরকার নেই। না, পসিবল কি, মানে যদি বাই চান্স হয় কি হবে? ডিসঅর্ডার ক্রিয়েট হবে কি স্যার? আচ্ছা, তার আগে আমাকে তাহলে একটা জিনিস বলো যে সিস্টার ক্রোমাটিড আর নন সিস্টার ক্রোমাটিড জিনিসগুলো কি? স্যার, যখন মানে দুটো ক্রোমাটিডের মানে গঠন বা আকার আকৃতি পুরো সেম হবে তখন সেটা সিস্টার, আর যদি আলাদা হয় তখন সেটা নন সিস্টার। বুঝলাম না, একবার একটু বলবে? দুটো ক্রোমাটিডের যখন গঠন বা আকৃতি মানে সবটা সেম হয় তখন হুম সেটা সিস্টার ক্রোমাটিড, আর যদি ডিফারেন্ট হয়, দুটো আলাদা হয়, হুম তাহলে তখন নন সিস্টার ক্রোমাটিড। আচ্ছা, বেশ। এক মিনিট। আচ্ছা, হোয়াইট স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, সাপোজ ধরো এরকম দুটো ক্রোমোসোম, ঠিক আছে, ক্রোমোসোম এ আর ক্রোমোসোম বি। এই যে ওয়ান পেয়ার অফ ক্রোমোসোম, এদের মধ্যে সিস্টার ক্রোমাটিড কোনগুলো, নন সিস্টার ক্রোমাটিড কোনগুলো? ধরো আমি ক্রোমাটিডের নাম্বারিং যদি করি, 1 2 3 4। স্যার, এখানে সিস্টার ক্রোমাটিড হলো 1 and 2, আর 3 আর 4, আর নন সিস্টার হলে 1 and 4, আর 2 আর 3। ওকে, মানে 1 2 আর 3 4 এরা হচ্ছে সিস্টার, তাই তো? হ্যাঁ, আর 1 3 2 4 এরা নন সিস্টার, হ্যাঁ স্যার। তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তোমার কথা অনুযায়ী আহ ক্রসিং হওয়ার হওয়া উচিত এই এই সেটটাতে, রাইট? হ্যাঁ। মানে 1 3 এর মধ্যে হবে আর 2 4 এর মধ্যে হবে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা,
1, 4 এদেরকে আমি কি ক্রোমাটিড বলবো? সিস্টার বলবো না নন সিস্টার বলবো? স্যার নন সিস্টার। নন সিস্টার স্যার। এরাও নন সিস্টার, তাই তো? তাহলে এদের হ্যাঁ, মধ্যে ক্রস ওভার কেন হবে না? আর নন সিস্টার হলেই তো স্যার ক্রসিং ওভার হবে। হ্যাঁ, তাহলে 1 আর 4 এর মধ্যেও ক্রস ওভার হতে পারে। হ্যাঁ। হ্যাঁ পারে। 2 আর 3 এর মধ্যেও ক্রসিং ওভার হতে পারে। হ্যাঁ স্যার। হুম, আচ্ছা বেশ। ওকে, যখন ক্রস ওভার করছে, গুড। তো যখন ক্রস ওভার করছে তখন আমাদের ক্রোমোজোমাল সেগমেন্ট এক্সচেঞ্জ হচ্ছে। তখন ক্রোমোজোমাল সেগমেন্ট এক্সচেঞ্জ হচ্ছে, তার ফলে পার্টিকুলার একটা ক্রোমোজোমের ওপর যে জিনের অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্ট প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে, যেটাকে আমরা বলছি রিকম্বিনেশন, তাই তো? আচ্ছা, এই যখন ক্রস ওভার করে তখন এই রিকম্বিনেশনে আগের দিন আমরা একটা জিনিস পড়েছিলাম, সেটা হচ্ছে লিঙ্কেজ। অর্থাৎ সেখান থেকে লিঙ্ক জিন আর তোমার নন লিঙ্ক জিন, হোয়াট এভার। তো ক্রসিং ওভারে লিঙ্কেজের ভূমিকা কি? ক্রসিং ওভারের লিঙ্কেজের ভূমিকা কি? স্যার ওই যে সিলেকশন, মানে ক্রসিং ওভারের ফলে যে মিউটেশন, মানে ক্রসিং ওভারের ফলে যে নতুন এটা সৃষ্টি হয়, তো হুম, তার জন্য মানে কোনো আহ জীবের সিলেকশন প্রসেসে ভালো হয়, ওই ইভলিউশনে যেটা পড়েছিলাম ওর জন্য কি স্যার? হ্যাঁ, ক্রস ওভারে তো ডেফিনেটলি নতুন জেনেটিক রিকম্বিনেশন তো হচ্ছেই, সেই জন্য হ্যাঁ ক্রসিং ওভার অলওয়েজ ওয়েলকাম, সবসময়। কিন্তু আমার বক্তব্য হচ্ছে লিঙ্কেজের ভূমিকা কি? আচ্ছা, আমাকে একটা জিনিস বলতো, যখন ক্রস ওভার হচ্ছে সাপোজ কিরকম হচ্ছে, ধরো আমি একটা সাইডেই দেখাচ্ছি। এরকম হচ্ছে তো, এই ক্রস ওভার হলো তো। তো এই যে ক্রস ওভার হচ্ছে এই পার্টটাতে, যদি মানে যে পার্টটাতে ক্রস ওভার হয়েছে, ঠিক আছে, এই পার্টটাতে যদি লিঙ্ক জিন থাকে তাহলে কি ক্রসিং ওভার পসিবল? না স্যার। তাহলে ক্রসিং ওভার পসিবল নয়, তাই তো? স্যার লিঙ্কেজ থাকা মানে ওই লিঙ্কেজ থাকার জন্য ক্রসিং ওভারের পরে যে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হচ্ছে কিছুটা হুম, হলেও, কিন্তু হুম, পুরোপুরি একদম মায়ের থেকে মানে অপত্যতে অফস্প্রিং এ একদম নতুন কিছু তৈরি হয় না, মানে হুম, কিছুটা বৈশিষ্ট্য নেয় আর কিছুটা রিকম্বিনে মানে এর জন্য ক্রসিং ওভারের জন্য নতুন বৈশিষ্ট্য পায় আর হুম, কিছুটা মায়ের জন্য পায় আর কি, হুম। হেরিডিটিটা মায়ের ক্যারি মায়ের করে। জন্য তো আসছেই, মায়ের জন্য তো আসবেই। যদি এখানে যে নন লিঙ্ক জিন থাকে সেখানেও তো মায়ের জিন এক্সচেঞ্জ হচ্ছে। হুম। এই প্রশ্নটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ক্রসিং ওভারের ওখানে যদি আমার লিঙ্ক জিন থাকে তাহলে কি হবে। উত্তরটা খুব সিম্পল, উত্তরটা লুকিয়ে আছে লিঙ্ক জিনের সংজ্ঞার মধ্যে। লিঙ্ক জিন আমরা কাকে বলছি? লিঙ্কড জিন আমরা কাকে বলি? দুটি জিনিসের একসাথে মানে একসঙ্গে থাকার ঘটনাটা যেটা একজন থেকে অপরজনতে সঞ্চারণ হয় যখন। দুটো জিন একসঙ্গে থাকছে, একজনের বৈশিষ্ট্য আরেকজনের মধ্যে সঞ্চারণ হচ্ছে, মানে? না, একজন থেকে আরেক জনতে সঞ্চারণ হয়।
জিনটা। একজন থেকে আরেকজন হতে, হুম। সেটা জিনের বৈশিষ্ট্য এটাই তো, যে অনুক্রম যখন তৈরি হয়েছে তখন তো একজন থেকে আরেকজন হতে তো জিন ট্রান্সফার হবেই। লিঙ্ক জিন মানে হলো মানে যে দুটো জিন একসঙ্গে ইনহেরিট হওয়ার প্রবণতা দেখায়, মানে তারা সবসময় একসঙ্গে পরবর্তী জেনারেশনে যায়, তো সেই হ্যাঁ, জিনটাকে তো দুটো লিঙ্ক জিন দুটো বলে। কথাটা উল্লেখ করবে না, একাধিক। একাধিক, হ্যাঁ, টু আর একাধিক, মধ্যে। হ্যাঁ, দুটো হতে পারে, দুটোর বেশিও হতে পারে, ঠিক আছে। দুটো একাধিক জিন যখন একদম গ্রুপ হিসেবে মাইগ্রেট করছে, হুম, ঠিক আছে, একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে, অর্থাৎ ধরো 10 জনের একটা গ্রুপ যদি মাইগ্রেট করে তো 10 জনই মাইগ্রেট করবে, একজন বা দুজন মাইগ্রেট করবে না, ঠিক আছে। এই রকম গ্রুপ অফ জিনগুলোকে আমরা বলছি লিঙ্ক জিন। প্রথম কথা, লিঙ্ক জিন সবসময় মাথায় রাখবে, লিঙ্ক জিনস আর অলওয়েজ মানে কি বলবো, ইন্টারডিপেন্ডেন্ট অন ইচ আদার। অর্থাৎ লিঙ্কেজ গ্রুপেতে যতগুলো জিন থাকছে প্রত্যেকটা জিন তাদের বৈশিষ্ট্য বহিঃপ্রকাশের জন্য একে অপরের উপর নির্ভরশীল, সেই জন্যই তাদেরকে আমরা লিঙ্কেজ বলছি। মাথায় রাখবে, প্রথমত লিঙ্কেজ যেখানে থাকে সেখানে ক্রসিং ওভার হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। যদিও বা ক্রসিং ওভার হয়, তাহলে পুরোপুরি লিঙ্কেজটা মানে যত লিঙ্ক জিন যতগুলো আছে তারা নর্মালি সাধারণভাবে একসঙ্গেই সুইচ ওভার করে, যার জন্য লিঙ্কেজ থাকলে নতুন বৈশিষ্ট্য তৈরি হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। বোঝা গেল কি গেল না? অর্থাৎ যদি রিকম্বিনেশন হতেই পারে, কিন্তু যদি রিকম্বিনেশনে লিঙ্কেজ থাকে তাহলে সেক্ষেত্রে রিকম্বিনেশনের যে উদ্দেশ্য নতুন বৈশিষ্ট্য তৈরি করা এবং যেটা পরবর্তীকালে আমাদের বিবর্তন বা অভিব্যক্তিতে সহায়তা করবে, সেই পারপাসটা অনেক ক্ষেত্রেই আমাদের ক্ষেত্রে ফুলফিল হয় না, ঠিক আছে। সো ক্রসিং ওভার যখন ঘটবে মাথায় রাখতে হবে, যদি সেখানে লিঙ্ক জিন না থাকে, দ্যাট উইল বি মোর বেনিফিশিয়াল দেন লিঙ্ক জিন, ঠিক আছে। যদি বাই চান্স ক্রসিং ওভারের ফলে লিঙ্কেজ কেটে যায় বা ভেঙে যায়, সেক্ষেত্রে আমাদের মধ্যে কি হবে? ক্রসিং ওভার। ক্রসিং ওভারেতে যদি লিঙ্কেজ বা লিঙ্ক জিন কেটে যায়, 5টা জিন আছে তার মধ্যে একদিকে 3টে, 5টা জিনের মধ্যে একদিকে 3টে চলে গেল আর একদিকে 2টো রয়ে গেল, সেক্ষেত্রে কি হবে? স্যার আরেকবার বলবেন, কি বললেন একটু? আমি বললাম ক্রসিং ওভারেতে লিঙ্কেজ হলেও মানে লিঙ্কেজ থাকলে নর্মালি লিঙ্কড জিনের যে গ্রুপটা সেটা অ্যাজ এ হ্যাঁ, হোল সুইচ করছে, ফলে অপত্যের মধ্যে নতুন বৈশিষ্ট্য আসার সম্ভাবনা অত্যন্ত কম। কিন্তু যদি ক্রসিং ওভারের ফলে লিঙ্কেজ কেটে যায় মানে ভেঙে যায়, ধরো 5টা জিনের একটা গ্রুপ, সেখানে 2টো জিন 3টে জিন এরকম ভাবে ভাগ হয়ে গেল, হ্যাঁ। সেক্ষেত্রে কি হবে? স্যার ওটা তো ইনকমপ্লিট লিঙ্কেজ হবে, হ্যাঁ, তার ফলে কি হবে? তখন ক্রসিং ওভার হবে তো স্যার। হ্যাঁ, তো ইনকমপ্লিট লিঙ্কেজ হলে তখন তো ক্রসিং ওভার হবে। হ্যাঁ, ইনকমপ্লিট লিঙ্কেজে ক্রসিং ওভার হবে, তার রেজাল্ট কি দিচ্ছে? তার রেজাল্টে কি হবে? নতুন বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে যেরকম হওয়ার হ্যাঁ, কথা, হ্যাঁ, নতুন বৈশিষ্ট্য তাই তো? প্রকাশ পাবে, হ্যাঁ। হ্যাঁ, এটা তো নর্মাল। কিন্তু আমি বলছি যদি কমপ্লিট লিঙ্কেজ থাকে এবং বাই এনি মিনস যদি ক্রস ওভার হয় এবং লিঙ্ক জিন ভাঙে তাহলে কি হবে? গ্রুপ ভাঙে তাহলে কি হবে? লিঙ্কেজ কেটে যায় তাহলে কি হবে? এই উত্তরটা কিন্তু খুব সিম্পল, খুব সহজ উত্তর। স্যার ওই
ট্রাইজোমি যেগুলো ওইগুলো কি স্যার? হুম, একটু ভেবে বলো। যদি আমি খানিকক্ষণ আগে আমরা কি ভাব দেখলাম যে যদি কমপ্লিট লিঙ্কেজ হয়, আমি কমপ্লিট লিঙ্কেজ ভাঙার কথা বলেছি এখানে, তাই তো? যদি হ্যাঁ স্যার। কমপ্লিট লিঙ্কেজ হয় তাহলে আমরা কি জানছি যে জিনগুলো ইন্টারডিপেন্ডেন্ট অন ইচ আদার, তাই তো? জিনগুলো একটা বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য একে অপরের উপর নির্ভরশীল সম্পূর্ণভাবে। সেক্ষেত্রে যদি সেখানে গ্রুপ ভেঙে যায়, পেয়ারিং ভেঙে যায়, তাহলে দুটোর যে কোনো একটা ঘটনা ঘটতে পারে। আইদার আমার এক্সপেক্টেড যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যটার কোনো বহিঃপ্রকাশ আর ঘটলো না, অথবা লিঙ্কেজ ভেঙে যাওয়ার ফলে জিনগুলোর একটা নতুন বহিঃপ্রকাশ ঘটলো, যেটা আমাদের মিউটেশন বা পরিব্যক্তির দিকে টার্ন নিতেই পারে, ঘটাতেই পারে। বোঝা গেল কি গেল না? হ্যাঁ অর্থাৎ স্যার। কমপ্লিট লিঙ্কেজ যদি ব্রেক হয় ডিউ টু ক্রসিং ওভার, আইদার নতুন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটবে না, অথবা পরিব্যক্তি বা মিউটেশন ঘটাবে। স্যার, হুম, লিঙ্কেজে মানে কমপ্লিট লিঙ্কেজে তো হয় না, মানে ক্রসিং ওভার হয় না, তো যদি হুম। ক্রসিং ওভার হয় তো ওটাকে তাতে কি আর কমপ্লিট লিঙ্কেজ বলা যাবে? না, তখন তো তুই কমপ্লিট লিঙ্কেজ বলতে পারছো না। দেখো, ইনকমপ্লিট লিঙ্কেজ মানে কি? ইনকমপ্লিট লিঙ্কেজ হচ্ছে ক্রসিং ওভারের ফলেতে যখন জেনেটিক সেগ্রিগেশনটা হচ্ছে, তাদের নিজেদের বৈশিষ্ট্য প্রকাশের সম্ভাবনা থাকছে বা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারছে, ঠিক আছে? আর যখন আমরা কমপ্লিট লিঙ্কেজ কথাটা উল্লেখ করছি, সেক্ষেত্রে ক্রসিং ওভার হওয়ার কথা নয়, আমি বলছি যদি বাই চান্স এরকম ঘটনা ঘটে, তখন সেক্ষেত্রে পরিব্যক্তি বা মিউটেশন ঘটবে, রেজাল্ট দেবে মিউটেশন। আমার কথাটা বোঝা গেল? ঠিক আছে স্যার। ওকে, আচ্ছা। আরেকটা জিনিস আগের দিন আমি বলেছিলাম, সেটা হচ্ছে হেটেরোগ্যামেটিক পুরুষ আর হোমোগ্যামেটিক স্ত্রী, এ দুটো বলেছিলাম, তাই তো? অর্থাৎ হেটেরোগ্যামেটিক পুরুষ কি জিনিস? হেটেরোগ্যামেটিক মেল। স্যার, হ্যাঁ বলো। এই হেটেরোগ্যামেটিক মানে কি একটার বেশি ওয়াই ক্রোমোজোম থাকা, ওটা কি? না, 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 না। বা এমনিতে মেলদের ক্ষেত্রে একটা এক্স আর একটা ওয়াই মানে দুটো আলাদা ক্রোমোজোম থাকে, হুম, তো হুম, তার জন্য কি এটা হেটেরোগ্যামেটিক? হুম। না, কখনো কখনো দেখো, নর্মালি আমরা কি দেখছি, ফিমেলদের ক্ষেত্রে এক্স এক্স আর মেলেদের ক্ষেত্রে এক্স ওয়াই, তাই তো? হুম। কখনো কখনো দেখা যায় যে পুরুষদের মধ্যে এই ওয়াই ক্রোমোজোমটা অ্যাবসেন্ট, অর্থাৎ এক্স জিরো হয়ে যাচ্ছে। তখন তো টার্নার টার্নার সিনড্রোম। আসছি 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 আসছি। সেক্ষেত্রে এই পুরুষের ক্ষেত্রে যে স্পার্ম সেলটা তৈরি হবে, একটাতে এক্স থাকছে, একটাতে জিরো থাকছে, মানে একটাতে কোনো সেক্স ক্রোমোজোম থাকছে না, তাই তো? হ্যাঁ যে সমস্ত জীবে বা যখন সেক্স ক্রোমোজোমে এরকম দুরকম জনন কোষ তৈরি হচ্ছে, একটাতে সেক্স ক্রোমোজোম আছে, একটাতে নেই, তখন সেটাকে আমরা বলছি
হেটেরোগ্যামেটিক জীব, হেটেরোগ্যামেটিক অর্গানিজম। ঠিক আছে, এই হেটেরোগ্যামেটিক অর্গানিজমের ক্ষেত্রে মেলেদেরকে বলা হয় হেটেরোগ্যামেটিক মেল। ফর এক্সাম্পল, যেমন ধরো আরশোলা, গঙ্গা ফড়িং, ঠিক আছে, এদের ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি মাত্রা দেখতে পাওয়া যায়। স্যার বলছি একটু আরেকবার বললে ভালো হতো হেটেরোগ্যামেটিক মেলটা। আমি বললাম কখনো কখনো কোনো জীবেতে দেখা যায় যে মেল ফিমেলের ক্ষেত্রে ফিমেলদের যেমন ডবল এক্স থাকছে ডবল এক্স, কিন্তু মেলের ক্ষেত্রে এক্স ওয়াই থাকার জায়গায় ওয়াই ক্রোমোসোমটা অ্যাবসেন্ট থাকে, ওয়াই ক্রোমোসোম থাকে না, মানে এক্স জিরো হয়ে গেল। ঠিক আছে, ফলে আমি যখন এখান থেকে ফিমেলদের ক্ষেত্রে যখন ওভাম তৈরি হচ্ছে তখন তাতে সেক্স ক্রোমোসোম থাকছে এক্স, আর যদি এক্স ওয়াই হতো মেলে, সেখান থেকে যখন স্পাম তৈরি হচ্ছে দুরকম হবে তো, একটা স্পাম এক্স ক্যারি করবে, একটা স্পাম ওয়াই ক্যারি করবে। কিন্তু যদি এক্স জিরো হয়ে যায় মানে ওয়াই যদি না থাকে, তাহলে এখান থেকে যখন দুটো স্পার্ম তৈরি হচ্ছে, একটা স্পার্মে অর্থাৎ কিছু স্পার্মে দেখা যাচ্ছে এক্স ক্রোমোসোম আছে, সেক্স ক্রোমোসোম, এক্স মানে সেক্স ক্রোমোসোম, আর একটা স্পার্মে কিন্তু কোনো সেক্স ক্রোমোসোম থাকছে না। এই ঘটনা যে সমস্ত জীবে দেখা যায় তাদেরকে আমরা বলি হেটেরোগ্যামেটিক জীব, এবং তাদের ক্ষেত্রে পুরুষদেরকে বলা হয় হেটেরোগ্যামেটিক মেল। এক্সাম্পল আমি কি বললাম, আরশোলা, গঙ্গা ফড়িং ইত্যাদি, এদেরকে। বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, ফলে এই সমস্ত প্রাণীর ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ মানে সেক্স ডিটারমিনেশন নির্ভর করছে কোন ধরনের শুক্রাণু কোন ধরনের ডিম্বাণুকে নিষিক্ত করছে। ঠিক আছে, মানে যদি মজার বিষয় হচ্ছে যখন এই শুক্রাণুটি কোনো একটি ডিম্বাণুর সঙ্গে মিলিত হচ্ছে, ঠিক আছে, তখন কিন্তু কনফিগারেশন এক্স এক্স হলেও ওটা হয়ে যাবে মেল। ঠিক আছে, এই সরি 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 সরি, আমার মাথা গেছে, তখন হয়ে যাচ্ছে ফিমেল। কিন্তু যদি এই শুক্রাণুটি মিলিত হয় আরেকটি এক্স এর সাথে, এর ক্ষেত্রে কিন্তু এটা দেবে মেল। অর্থাৎ মেল তৈরি হচ্ছে উইদাউট এনি ওয়াই ক্রোমোসোম। বোঝা গেল কি গেল না? জিনিসটা ক্লিয়ার হলো কি? অর্থাৎ এটা এক্সেপশন কেন বলছি, নর্মালি ওয়াই ক্রোমোসোমের উপস্থিতিতে আমরা বলি সেটাকে মেল, কিন্তু এক্ষেত্রে ওয়াই ক্রোমোসোম অনুপস্থিত তা সত্ত্বেও এর জেন্ডার হচ্ছে মেল। বোঝা গেল? হ্যাঁ স্যার। সেই জন্য তাহলে মেলের ক্ষেত্রে আমার ক্রোমোসোমাল কনফিগারেশন কি হলো, এক্স জিরো, ফিমেলদের ক্ষেত্রে নর্মাল এক্স এক্স।
ঠিক আছে? স্যার, হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? হ্যাঁ স্যার, লাস্ট কি বললেন ওটা বোঝা গেল না। আমি বললাম যে তাহলে মেলের ক্ষেত্রে আমার কনফিগারেশন x0, আর হ্যাঁ, ফিমেলদের ক্ষেত্রে নর্মাল যেরকম এক্স এক্স হয় সেরকম এক্স এক্স থাকছে। হ্যাঁ, হুম। অর্থাৎ ব্যতিক্রম কেন, কেন এটা নিয়ে আলোচনা করা হচ্ছে? তার কারণ ওয়াই ওয়াই ক্রোমোজোম। ক্রোমোজোম নেই, তা সত্ত্বেও তার জেন্ডার হচ্ছে মেল। মেল। দেখো বাকিদের ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে, লিনা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে ওকে, বেশ। আচ্ছা, বিদিশা, তোমার সঙ্গে আর একজনকে রেগুলার ক্লাস থাকে বলতো সন্ধ্যাবেলার দিকে? ও তানিয়া, ও আজকে ওর একটু প্রবলেম তানিয়া। আছে ওই জন্য। অবশ্য আজকে তো না, মহরম না আজকে? হ্যাঁ আজকে মনে হয়। আচ্ছা আচ্ছা, মানে একটু আউট অফ দা টপিক একটা জিনিস জাস্ট জানার জন্য আমি জিজ্ঞেস করছি বিদিশাকে। সেটা হ্যাঁ হচ্ছে স্যার। মহরমেতে বাড়িতে কোনো রিচুয়ালস কিছু থাকে? না, তেমন থাকে না। এটা ডিপেন্ড, মানে কেউ যদি এক্সট্রা, মানে এগুলো তো আর আমাদের মানে করতেই হবে এরকম না। এগুলোতে কেউ যদি রোজা বা মানে নামাজ এক্সট্রা করে নফল, যেগুলো মানে আমাদের জন্য 5 টাইমস করতে হয়, সেগুলো হ্যাঁ। ছাড়া যদি কেউ এক্সট্রা মানে নফল পড়ে, হুম। তো সেটা করতে পারে। এমনি আচ্ছা। যেমন আমাদের এই রমজান মান্থে যেমন হুম 30টা রোজা থাকে, তো হুম ওটা হুম যেমন করতেই হয়, তো হুম। এটার ক্ষেত্রে মানে করতেও পারে নাও পারে, সেটা একজনের। আচ্ছা, মানে এটার মধ্যে সেরকম মানে বাধ্যবাধকতা বা করতেই হবে এরকম কোনো হ্যাঁ, অনেক। হার্ড অ্যান্ড ফাস্ট রুল না, নেই? বাধ্যবাধকতা নেই, তবে অনেকে করে অনেকে করে না। মানে এটা কি একটাই রোজা হয়, না এটা ওই 1 মাসের রোজা করতে হয়? 2 দিন মিনিমাম করতে হয়, মানে মিন 1 মাস না, 2 দিন বা 3 দিন যে করে। আচ্ছা আচ্ছা, মানে তারপরে 2 দিন বা 3 দিনের পর আজকে অনুষ্ঠানটা হয়, তাই তো? না, মানে এই গতকাল হলো একদিন বা আজকে একদিন হলো, এবার কেউ পরে আগামীকালও করতে পারে বা করতে নাও পারে। ও আচ্ছা আচ্ছা, গতকাল আজকে, আচ্ছা মহরমের আগের দিন হবে, দিনের দিন হবে, পরের দিন হবে, এই 3 দিন। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। মানে এটার থেকে আহ মানে অন্যভাবে ইয়ে করো না, জাস্ট জানার জন্য এটার থেকে তোমাদের আমার মনে হয় মানে বেশি ইম্পর্টেন্ট ঈদ দুটো, তাই তো? কি স্যার, আমি বুঝতে পারিনি, বলুন স্যার। মানে এই যে মহরমের যে মানে ফেস্টিভ্যাল বা রিচুয়াল যাই বলো, ফেস্টিভ্যালই আমি বলবো, হ্যাঁ, এটার থেকে মনে হয় ঈদ যে দুটো আসে সেগুলো অনেক বেশি আহ পপুলার বোধ হয় তোমাদের, নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে ওগুলো অনেক বেশি করে মরম। সেলিব্রেশনটা হয়। হ্যাঁ, হ্যাঁ, এটা অত হয় না। ওই হুম। যারা মানে ওই কিছু শিয়া বলে যারা, ওরা হয়তো অনেক সময় করে, ওরা করে, কিন্তু ওগুলো করা ঠিক না, তা অনেকে ওরা করে, মানে যেগুলো করে না রাস্তায় যেগুলো দেখা যায় ওগুলো তো হ্যাঁ। ঠিক না। আচ্ছা। ও, তো ওই যে সেটাতে তো নিজেকে সব বারণ করা চাবুক হয় না দিয়ে কেন? মারে, ওই অনেকটা হ্যাঁ করে, তো ওটা হ্যাঁ। করা ঠিক না, কিন্তু ওরা কেন করে? কিন্তু এটা তো তাহলে যদি ঠিক নয় তাহলে তো কমিউনিটি থেকে বারণ করা উচিত, বন্ধ করা উচিত। স্যার, এই আমাদের মানে কমিউনিটির মধ্যে কিছু কিছু মানে ভাগ আছে, তো মানে ওরা হ্যাঁ ভাগটা ওরা নিজেরাই করেছে ভাগটা যদিও। তো হ্যাঁ। এবার তার মধ্যে একটা কমিউনিটি ওটা মানে, ও আচ্ছা, যে ওরা ওটাকে মানে মেনে নিয়েছে, মানে আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, 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 সুতরাং সেক্ষেত্রে তো আরেকজন বাধা দিতে পারে না, হ্যাঁ। বারণ করতে পারে না। খুব কষ্টকর, ওটা ভীষণ কষ্টকর, মানে গা হাত পা এরকম কেটে যাওয়া, ছুড়ে যাওয়া। স্যার, ওরা মনে করে যে এই ওদের কষ্ট দিলে মানে বেশি তারা ভালো হবে এবং বেশি কোনো পাবে, পুণ্য পুণ্য পাবে, পাবে ওই আর কি, জন্য। পুণ্য করতে পারবে। হ্যাঁ, 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 হ্যাঁ। কিন্তু আদৌ এটা করাটা ঠিক না। আর এই যে দুটো ঈদ তোমরা সেলিব্রেট হ্যাঁ স্যার। করো, এই দুটো ঈদের মধ্যে ডিফারেন্সটা কি? আহ একটা হয় ঈদুল জোহা আর একটা ঈদুল আজহা, তার মধ্যে একটা হয় খুশির ঈদ আর একটা স্যাক্রিফাইস, মানে দুঃখের জন্য। তো একটাতে প্রথমটাকে কোরবানি দিচ্ছ, একটাতে কোরবানি দেওয়া হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, মানে কুরবানি, মানে যে আমি কোনো কিছু দিলাম ওটা না, মানে কুরবানি আসলে অ্যাকচুয়াল মিনিং হলো যে
সব থেকে প্রিয়, মানে আমার পছন্দের কাছের জিনিস, আমি সেটাকে স্যাক্রিফাইস করছি, এই হ্যাঁ এই সিম্বলাইজটাই করে এটা। হ্যাঁ, কিন্তু এখন সেটা মানে বদলে গেছে, লোক এখন কিনে দিয়ে যায়। হ্যাঁ, মানে হ্যাঁ কিনে আজকে কিনে আজকেই দিয়ে দিচ্ছে, এটা না। আগে হ্যাঁ। মানে এর মানে হলো যে আমার খুব কাছের জিনিস, তাকে আমি স্যাক্রিফাইস করছি। এটাই। ওকে ওকে, এনিওয়েজ আচ্ছা বেশ, তাহলে ব্যাক টু টপিক। তাহলে হেটেরোগ্যামেটিক মেল, এই হ্যাঁ হেটেরোগ্যামেটিক মেল ক্লিয়ার তো, কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা একটা গেল। আচ্ছা স্যার, আরেকটা, হ্যাঁ বলো। একটা যেটা কোশ্চেন একটু আগে বললেন যে মানে এক্স ও কন্ডিশন, যেটা তো আবার মানে এক্স ও টার্নার না, এক্স জিরো। এক্স জিরো, আচ্ছা হুম সরি, হুম হ্যাঁ এক্স জিরো। তো হুম সেটা তো টার্নার সিনড্রোমের ক্ষেত্রেও তো দেখা যায়। হুম 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 হুম, একদম একদম। আমি জাস্ট এই যে টার্নার সিনড্রোম বলছো, টার্নার সিনড্রোমেতে টার্নার সিনড্রোমটা কেন হয় বা কি করে আসে, এটা হচ্ছে তার এক্সপ্লেনেশন। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, আহ দ্বিতীয় হচ্ছে আমার আরেকটা বলেছিলাম হোমোগ্যামেটিক ফিমেল, এটা কি জিনিস? মানে ফিমেলদের যে দুটো এক্স আছে, মানে হুম দুটো এক্স থাকবে আর কি। হুম, বলো। মেলদের ক্ষেত্রে আহ, দুটো এক্স থাকবে, মানে হুম সেক্স। হুম, ফিমেলদের ক্ষেত্রে দুটো এক্স, তাই তো? হ্যাঁ স্যার, তখনই হ্যাঁ হুম, তখনই হোমোগ্যামেটিক ফিমেল হবে। ওকে। আর তাহলে পুরুষদেরকে কি বলবো আমরা? এক্স ওয়াই। হ্যাঁ, তাদেরকে কি বলবো, মানে হোমোগ্যামেটিক না হেটেরোগ্যামেটিক? হেটারোগ্যামেটিক। তাহলে আমাকে একটা জিনিস বলো যে জিনিসটা কি দাঁড়ালো, এক্স জিরো যখন হচ্ছে, এক্স ও নয়, এক্স জিরো যখন হচ্ছে, তখনও আমরা তাকে হেটেরোগ্যামেটিক মেল বলছি। আবার হোমোগ্যামেটিকের ক্ষেত্রে যখন নর্মাল কেস, এটা তো নর্মাল কেস যে দুটোই এক্স ক্রোমোসোম থাকছে, এটা হোমোগ্যামেটিক। আর সেক্ষেত্রে মেলের ক্ষেত্রে এক্স ওয়াই থাকছে, এটাকে আমরা হেটেরোগ্যামেটিক বলি। তাহলে এই এক্স ওয়াই হেটেরোগ্যামেটিক আর ওই এক্স জিরো হেটেরোগ্যামেটিকের মধ্যে তফাৎটা কি হলো? দুটো তো আমার হেটেরোগ্যামেটিকই হলো। তফাৎটা হচ্ছে ওয়াই থাকার জন্য ওখানে যে মেলের যে বৈশিষ্ট্যগুলো সেটা হুম প্রপারলি পাবে, আর এটাতে হচ্ছে অনেকটা, যেহেতু ওয়াই না থাকার জন্য এক্সটা হুম, বেশি প্রাধান্য পাবে, মানে মেয়েদের ক্যারেক্টারগুলো মানে পুরুষের মধ্যে দেখা যাবে আর কি। ভেরি গুড। তার মানে এটার আমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার, সেটা হচ্ছে যে যে কোনো সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজমের ক্ষেত্রে, প্রাণীদের ক্ষেত্রে আমি বলবো, উদ্ভিদের ক্ষেত্রে বলতে পারো, অর্গানিজমের ক্ষেত্রে মেলস আর অলওয়েজ হেটেরোগ্যামেটিক, তাই তো? আর ফিমেলস আর অলওয়েজ হোমোগ্যামেটিক। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, এই হেটেরোগ্যামেটিক হোমোগ্যামেটিকের জায়গায়, মানে এই যে পার্টটা আর কি, তোমাদের ইয়েগুলো মনে আছে, মানে আহ তোমার কি বলে, ওই ধরো বর্ণান্ধতার জন্য যে হ্যাঁ স্যার। জিন, এগুলো মনে নেই? হ্যাঁ স্যার, মনে আছে। আচ্ছা, মনে মনে আছে। আছে। হুম। আচ্ছা, ওই জায়গাগুলো কিন্তু আগের দিনে বোধহয় বলেছিলাম, ওই জায়গাগুলো একটু করে কিন্তু নিতে। দেখতে হবে। হুম। হ্যাঁ। সেগুলো কি পড়া হয়েছে? হ্যাঁ স্যার। একজন বললো, বাকি হ্যাঁ স্যার, পড়েছি। হ্যাঁ পড়েছি। ওইগুলো একটু দেখে রেখো। আচ্ছা, আগের দিন আমি তোমাদেরকে কিছু একটা দেওয়ার কথা হয়েছিল না, আমার একদম মাথা থেকে বেরিয়ে আর গেছে। দেওয়ার কথা বলতে আপনি বলেছিলেন যে কিছু কিছু নোটস আপনি প্রোভাইড করে রাখবেন, তো সেটা আমাদের পড়ে রাখতো। তো আমাদের ম্যাক্সিমাম সবাই বলেছিল যে স্যার বোটানিটাও দিতে, মানে ওই জন্য বটানিটা আর বোটানি মনে টপিক আছে ফিজিওলজি টপিক গুলো টপিক গুলো দিতে। বলতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বটানি টপিক গুলো, ফিজিওলজি টপিক গুলো। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো, বটানির
কোন টপিক গুলো তোমাদের দরকার, মানে একদমই অন্ধকার, স্যার কিন্তু আমি বোটানি নোটসটা যেমন, দিলে মোটামুটি রেডি করা যাবে, এরকম কোন টপিক গুলো আছে? মানে এই যে বোটানি মানে যে ট্রান্সপোর্ট সিস্টেম ওটা আছে, যেমন কোন ওইগুলো দিতে ভালো হয় স্যার? ট্রান্সপিরেশন, অ্যাবজর্পশন, এইগুলো ওইগুলো আছে। তারপর আর বোটানিতে মানে যে ডিজিজ গুলো আছে না স্যার, হুম। ওই ওই ডিজিজ বটানিতে গুলো, ডিজিজ বলতে? ওই নেক্রোসিস কি সব আছে আচ্ছা ওইগুলো আমি আচ্ছা ঠিক। আচ্ছা 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 আচ্ছা, ওকে। প্ল্যান্ট মানে প্যাথোলজি আছে, প্যাথোলজি, প্ল্যান্ট প্যাথোলজি পার্ট। হ্যাঁ ট্যাক্সোনমিতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে প্যালিও বোটানির যে পার্টটা, হুম। এইগুলো। আচ্ছা বেশ, একটা কাজ করো তাহলে, আহ, তোমরা বটানি টপিকটা উল্লেখ করে, মানে বটানি লিখলে, ঠিক আছে, বটানি লিখে টপিক 1, টপিক 2, টপিক 3 এরকম ভাবে। আচ্ছা, তারপরে ফিজিওলজি, ঠিক আছে, উল্লেখ করে টপিক 1, টপিক 2, টপিক 3 এরকম ভাবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপেতে ছাড়তে পারবে, দিতে পারবে? হ্যাঁ স্যার, মানে আমি আমার যেটা মানে মনে হচ্ছে দেওয়ার দরকার আমি সেটাতে বলি। হ্যাঁ, তোমরা একটা আচ্ছা ঠিক গ্রুপেতে আছে। যে টপিক গুলোর নোটস তোমাদের দরকার, ঠিক আছে, মানে যেগুলো নোটস দিলে তোমরা মোটামুটি পড়ে রেডি করতে পারবে, আচ্ছা স্যার। ওকে, সেইগুলো একটু গ্রুপেতে আমাকে দিয়ে দাও, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, হ্যাঁ ওকে। স্যার, আর আমাদের এই যে আমরা যে লিঙ্ক করছি, রিকম্বিনেশন করছি, এগুলো তো স্যার মানে বোটানিতেও আছে, তো ওগুলো কি দেখো, লিঙ্ক? লিঙ্কেজ, ক্রসিং ওভার, ঠিক আছে, এগুলো বটানির আলাদা করে কিছু আসে না, থিওরি সব সেম। আমাদের বোটানিতে একটা টপিক আছে, তো ওই নিয়ে ইম্পর্টেন্ট। হুম, ঠিক আছে, তুমি দিয়ে রাখতে পারো, তোমার যদি দরকার মনে হয় তুমি দিয়ে রাখতে পারো অবশ্যই, ওকে। তোমাদের যাদের যাদের যেগুলো দরকার হচ্ছে দিয়ে রাখো, যেগুলো কমন টপিক হয়ে যাবে, ধরো তুমি দিচ্ছ, আরো 2-3 জন দিল, যেগুলো কমন টপিক হয়ে যাবে সেগুলো আমি আগে নোটসটা তোমাদেরকে পিডিএফ করে দিয়ে দেবো, তারপর ঠিক ইন্ডিভিজুয়াল আছে। একটা একটা করে দেবো, ঠিক আছে। কারণ ঠিক কি, আছে। মানে সিলেবাসটা তো অনেক বড়, টাইমটা খুব ছোট, তো সব টপিক তো ইলাবোরেটলি যদি আমি এক্সপ্লেন করতে যাই তাহলে আমি ক্লাস দিয়ে শেষ করতে পারবো না। কিছু জিনিস একটু নিজেকে পড়ে নিয়ে আমার সঙ্গে ডিসকাস করে নেবে যে জায়গাগুলো কনফিউশন হচ্ছে। স্যার তারপর প্লান্টের যে ক্লাসিফিকেশন, ওটা আপনি দিয়ে দিলে ওটা তো বোঝার তেমন কিছু নেই। হ্যাঁ, প্ল্যান্টের ওটা আপনি ক্লাসিফিকেশন দিয়ে বলো, অ্যানিমালের ক্লাসিফিকেশন বলো, ঠিক আছে, হ্যাঁ। এই পার্টগুলো, হ্যাঁ ঠিক, তো এগুলো তো খুব একটা বোঝার কিছু নেই, এগুলো বেসিক্যালি এক্সাম্পল বা ক্যারেক্টার গুলোকে মনে রাখার, যে কোন ফাইলাতে কোন এতে ক্যারেক্টার যাচ্ছে বা কোন ফ্যামিলির কোন ক্যারেক্টার যাচ্ছে, এগুলো। তো ঠিক আছে, হ্যাঁ এই স্যার। টপিক গুলো মেনশন করে একটু আমাকে গ্রুপে দিয়ে দাও, ঠিক আছে, যার যেগুলো মনে হচ্ছে, আমি কমন গুলো দিলে না আগে একটু মানে কালকের মধ্যে দিতে পারবেন? মানে কালকে একটু তাড়াতাড়ি দিলে ভালো হয়। কালকের মধ্যে, ঠিক হ্যাঁ। আছে তোমরা দাও, দেখছি কালকের মধ্যে সবগুলো তো পসিবল হবে না, না না, যতগুলো সবগুলো না, পসিবল, মানে কিছুটা, হ্যাঁ। যতগুলো পসিবল। আচ্ছা, আর একটা জিনিস আমি একটু জিজ্ঞেস করে নিচ্ছি, সেটা হচ্ছে আমি যতটা পাচ্ছি বাংলাতে দিচ্ছি, যদি কোনো নোট কিছুটা ইংলিশে থাকে অসুবিধা হবে না করতে? স্যার, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, না স্যার। না, নেই, বাকিদেরকেও আমি জিজ্ঞেস করছি। না স্যার, প্রবলেম হবে না। কেউ হবে না। ঠিক আছে ঠিক আছে, তা দাও, আমি সেই রকম ভাবে আমি দিয়ে দেবো, ঠিক আছে। আর যদি প্ল্যান্টের কথা বলো, প্ল্যান্ট ক্লাসিফিকেশনের ওখানে দেখবে পার্টিকুলার কয়েকটা ফ্যামিলি আছে, হ্যাঁ, অ্যালগি, ঠিক আছে, ফাঙ্গি এগুলো। সে তো আছেই, না আমি বলছি ফ্যামিলি, কিছু ফ্যামিলির উল্লেখ করা আচ্ছা থাকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক হ্যাঁ, আছে। তো ওই ফ্যামিলি গুলো যদি মনে হয় যে সবকটা ফ্যামিলিরই বৈশিষ্ট্য দরকার, ওকে, তাহলে ওখানে একটু ব্র্যাকেটে উইথ অল ফ্যামিলিজ কথাটা লিখে দিও, যদি মনে হয় যে না পার্টিকুলার একটা বা দুটো ফ্যামিলি দরকার, তাহলে সেই স্যার ফ্যামিলির আমরা নামটা তো mention। স্যার আমরা তো আর জানি না যে ওইগুলো ফ্যামিলি রিলেটেড থেকে কোয়েশ্চেন আসে কি কি। আপনি তো আচ্ছা। কোয়েশ্চেন হুম। জানেন, তো হুম। আপনি যদি স্যার মনে এখানে হয় এই ট্যাক্সোনমিতে কয়েকটা হ্যাঁ, ফ্যামিলি কেউ যেটা হচ্ছে এখানে বলছিল বল। তুলে দেওয়া আছে, মানে সিলেবাসে। তো হ্যাঁ, ওইগুলোই বুঝলাম না, তো আরেকবার পড়বো বলো না। না। বলছি সিলেবাসে হচ্ছে কয়েকটা ফ্যামিলি হচ্ছে দিয়ে দেওয়া আছে, মানে কিছু ওই হুম ডায়াগনস্টিক ক্যারেক্টার আর ইকোনমিক ইম্পর্টেন্ট উপরে ডিপেন্ড করে। তো ওইগুলোই পড়বো তো হুম নাকি, হুম হুম। মানে হ্যাঁ অবশ্যই ওইগুলোই পড়বে। আর তার সাথে সাথে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে যদি আমাকে দেখতে হবে যে আহ, যে ফ্যামিলি আন্ডারে সাব ফ্যামিলি আছে, সাব ফ্যামিলি গুলো পড়তে হবে।
ঠিক আছে, সাব ফ্যামিলি থাকলে সাব ফ্যামিলি পড়তে হবে। আমি দিয়ে দেবো, ঠিক আছে, এই ফ্যামিলির পুরো জায়গাটাই আমি তোমাদেরকে পিডিএফ করে দিয়ে দিচ্ছি, চিন্তা নেই। আচ্ছা, তাহলে আমরা এবার একটু ইয়ের দিকে যাই, সার্কুলেশনের দিকে যাই, ঠিক আছে। আচ্ছা স্যার আচ্ছা, বলছিলাম প্রথম কথা, হ্যাঁ বলো। বলছিলাম এই যে দুটো হচ্ছে কম্বিনেশন হলো, মানে যেটা হচ্ছে হেটারো গ্যামেটিক মেলের দুটো কন্ডিশন হলো, আর একটা নর্মাল যেটা হচ্ছে মানে হোমোজাইগোটিক হচ্ছে ফিমেল আর হেটারোজাইগোটিক মেল। আর আরেকটা হয় না যে হোমোজাইগোটিক হচ্ছে মেল আর হুম হেটারোজাইগোটিক ফিমেল, হুম মানে ওটা যদি কিভাবে হয় একটু যদি বলে দিতেন, ওই যেটা পাখিদের থাকে। ওকে, বেশ ভালো প্রশ্ন করেছে। ওর প্রশ্নটা হলো, হেটেরোগ্যামেটিক বা জাইগোটিক যাই বলো, ফিমেল আর হোমোজাইগোটিক মেল, তাই তো? হ্যাঁ স্যার। বেশ, এটা নিয়ে যদি কারোর কোনো কিছু আইডিয়া থাকে বলতে পারো, আগে দেখে নি কার কি আইডিয়া আছে। ভালো প্রশ্ন, যদি কেউ কিছু বলতে পারে। স্যার এইটুকু জানি যে হচ্ছে ওই মেলটার ক্ষেত্রে দুটো একই থাকে আর কি, মানে এক্স এক্স এই টাইপসের, আর ফিমেলের ক্ষেত্রে দুটো আলাদা থাকে। এবারে ওইটা কিভাবে থাকে বা কেন থাকে ওইটা জানি না, মানে আগেটা যেমন একটু বুঝিয়ে দিলেন, মানে এটা যদি একটু বুঝিয়ে দেন আর কি। আচ্ছা, এক্ষেত্রে ফিমেলদের নর্মালি আমরা কি পাচ্ছি, এক্স এক্স ক্রোমোজোম, তাই তো? আর মেলের ক্ষেত্রে পাচ্ছি এক্স ওয়াই ক্রোমোজোম। আচ্ছা, হেটেরোজাইগোটিক কন্ডিশন মানে কি, মানে দুটো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। অর্থাৎ নর্মালি, এটা কিভাবে তোমাদেরকে বলি বলতো। ধরো মানে বলা যেতে পারে কোনো একটা পার্টিকুলার বৈশিষ্ট্যের জন্য, ঠিক আছে, দুটো ডিফারেন্ট অ্যালিল অন দ্য সেম ক্রোমোজোম, ঠিক আছে, তখন সেটাকে আমরা হেটেরোজাইগাস ফিমেল বলবো। অর্থাৎ যদি আমরা হোমোজাইগাস ফিমেলের কথা বলি, ঠিক আছে, হোমোজাইগাস ফিমেলের ক্ষেত্রে কি হয় না, হোমোজাইগাস ফিমেলের ক্ষেত্রে দুটো এক্স থাকছে এবং অ্যালিল গুলো কি থাকছে, দুটো এক্স আলাদা আলাদা থাকছে, তাই তো? নর্মাল যখন এটাতে পাচ্ছি, হোমোগ্যামেটিক যখন পাচ্ছি, তখন এখানে থাকছে জিন, এই জিন থাকছে, এরা দুজন একটা বৈশিষ্ট্যকে প্রকাশ করছে, তাই তো? তাই হয় কি? হ্যাঁ স্যার। হুম, হেটেরোজাইগোটিক মানে এক্স এক্স হচ্ছে, কিন্তু পার্টিকুলার একটা ট্রেটকে প্রকাশ করার জন্য যে অ্যালিল, তারা একই ক্রোমোজোমের ওপর থাকছে, আবার এর কন্টেম্পোরারি গুলো এই ক্রোমোজোমের ওপর থাকছে। বোঝা গেল? এটাকে আমরা বলি হেটেরোজাইগোটিক ফিমেল। ক্লিয়ার হলো কি হচ্ছে না দেখো, মানে
ধরো সাপোজ ব্রাউন আই আর ধরো ব্লু আই, ঠিক আছে? ধরো এটা ক্যাপিটাল বিবি ধরলাম, এটা স্মল বিবি ধরলাম। নর্মালি হওয়ার কথা কি, যদি রিকম্বাইন করে তাহলে এই জিনিসটা হওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে কি হলো, দুটোই আসছে এক্ষেত্রে, মানে এক্স এক্স যে হচ্ছে এই এই বোঝা গেল কি গেল না? এদেরকে বলা হচ্ছে হেটেরোজাইগোটিক, অর্থাৎ দুজনেই এক্সপ্রেশন দিচ্ছে আই কালারকে, এর আউটপুট ব্রাউন, এর আউটপুট ব্লু, কিন্তু রিকম্বিনেশন হয়নি। দেখো বোঝা গেল কি গেল না? যদি যখন রিকম্বিনেশন হয় না তখন সেটাকে আমরা হেটেরোজাইগোটিক ফিমেল বলছি। তাহলে স্যার এখানে কোন ক্যারেক্টারটা মানে প্রকাশ পাবে, মানে ক্যাপিটাল বি না স্মল বি? দ্যাট ডিপেন্ডস অন তোমার ডমিনেন্স। আচ্ছা। বোঝা গেল কি গেল না? এবার যদি ব্লু আইজ ডমিনেন্ট হয় তাহলে ব্লু আইজ আসবে। ঠিক আছে? হ্যাঁ। নিশ্চয়ই ক্লিয়ার হলো। দেখো দেখো, কারো কোনো কোয়ারি থাকলে বলতে পারো। ঠিক আছে, আচ্ছা এবার আরেকটা জিনিস বলি, হোমোজাইগাস মেল, ঠিক আছে, যেটা আমরা বলছিলাম হোমোজাইগাস মেল, ইজ ইট পসিবল? হ্যাঁ পসিবল। কিরকম হয়? ওই দুটো এক্স থাকে বোধহয়, সরি দুটো ওয়াই থাকে। দুটো ওয়াই মানে নো এক্স? না দুটো এক্স থাকে। দুটো এক্স থাকলে তো ফিমেল ক্যারেক্টার চলে আসবে। স্যার ওই হোমোজাইগাস মেল তো বার্ডের দেখা যায় স্যার। হ্যাঁ, কি হয় সেক্ষেত্রে, কি হয়? ওই দুটো জেড থাকে তো। দুটো জেড। জেড জিনিসটা কি হয় আমাকে একটু এক্সপ্লেন করো। স্যার এক্সপ্লানেশন শুধু উদাহরণ থেকে জানি। স্যার ওই রেশম মতের ক্ষেত্রেও দেখা যায় যে দুটো এক্স থাকছে কিন্তু সেটা মেল, হুম, মানে ওই পাখির মতনই আর কি সেম, কিন্তু কিভাবে হয় ওটা জানি না। ফিমেলদের ক্ষেত্রে বার্ডের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আহ ঠিক বলেছে, ডোন্ট সে, মানে যখন বার্ডের ক্ষেত্রে হোমোজাইগাস মেলের কথাটা আসবে না তখন কখনো
এক্স বা ওয়াই ক্রোমোজোমের দিকে যাবে না। ঠিক আছে, এটা যেহেতু এক্সেপশন, সেই জন্য এর ক্ষেত্রে আমরা কখনো এক্স ওয়াই টার্ম ইউজ করি না। ইন কেস অফ বার্ড, মেলেতে হোমোগ্যামেটিক সেক্স দেখা যায়, মানে তাদের দুটো আইডেন্টিক্যাল সেক্স ক্রোমোজোম পাওয়া যায় এবং দ্যাট ইজ ডিজিগনেটেড অ্যাজ জেড, জেড। দুটোই জেড। ঠিক আছে, আর ইন কেস অফ ফিমেল, ফিমেলরা এখানে হেটেরোগ্যামেটিক, সেক্ষেত্রে ফিমেলদেরকে আমরা কিভাবে ডিজাইন করছি, জেড ডাব্লিউ। ডাব্লিউ। বোঝা গেল? হ্যাঁ। অর্থাৎ আচ্ছা, এখান থেকে একটা কোয়েশ্চেন তোমার আসতেই পারে যে জেড ক্রোমোজোম কোন অর্গানিজমে পাচ্ছি আমরা, তো অ্যান্সার আমাদের হবে বার্ড বা মেল বার্ড। ঠিক আছে, আর তাহলে একটা জিনিস ভাবো তো, যে যদি জেন্ডার ডিটারমিনেশন হয় বার্ডের ক্ষেত্রে, আমাদের কিরকম আসছে, মানে হোমোগ্যামেটিক মেল, এটা তার মানে আমরা বার্ডের ক্ষেত্রে পাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কি আসছে, দুটোই জেড, আর ফিমেলের ক্ষেত্রে আসছে জেড ডাব্লিউ। ঠিক আছে, এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। তো রিকম্বিনেশন প্রসেস সেম, যদি জেড জেড আসে এগেন মেল হবে, যদি জেড ডাব্লিউ আসে এগেন ফিমেল বার্ড হবে। ঠিক আছে, এটাকে একটা জিনিস বলি, এটাকে এক্স ওয়াই এর সঙ্গে মিলিয়ে ফেলবে না, মানে ডোন্ট সে, যেটা খানিকক্ষণ আগে কে বললে, আমি নামটা দেখতে পেলাম না কারণ স্ক্রিনটা শেয়ার করা ছিল, কেউ একজন বললে যে মেলের ক্ষেত্রে দুটো এক্স পাওয়া যায়, ডোন্ট এভার সে দ্যাট, দুটো এক্স নয়। বার্ডের ক্ষেত্রে দুটো, ইন কেস অফ মেল দুটো আইডেন্টিক্যাল ক্রোমোজোম, জেন্ডার ডিটারমাইনিং ক্রোমোজোম দুটো আইডেন্টিক্যাল, দ্যাটস ওয়াই সেই ক্রোমোজোম গুলোকে আমরা জেড বলছি, অর্থাৎ বার্ডের ক্ষেত্রে জেড জেড। আর ফিমেল ক্ষেত্রে, মানে বার্ডের মধ্যে ফিমেল যেগুলো, ফিমেলদের ক্ষেত্রে জেন্ডার ডিটারমাইনিং ক্রোমোজোম দুটো আলাদা, সেই জন্য ওটাকে আমরা জেড ডাব্লিউ বলছি। বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে কখনো হোমোগ্যামেটিকের ক্ষেত্রে এক্স উল্লেখ করবে না। ঠিক আছে, আর কারো কিছু বলার আছে এখানে, জিজ্ঞেস করার আছে, বলো। আচ্ছা, তাহলে আমরা একটু এবার সার্কুলেশনটা একটু শুরু করি, কারণ আচ্ছা, প্রথমত প্ল্যান্ট সার্কুলেশনের একটা সিম্পল ফ্লো চার্ট আমি এখানে ড্র করছি, সেইটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, প্রথমে প্ল্যান্টটা আসি, তারপর আমি অ্যানিমালের দিকে যাব। যদি আমি প্ল্যান্ট সার্কুলেশনের কথা বলি, তাহলে সিম্পল একটা ফ্লো চার্ট মাথায় রাখবে, তাহলে অনেক অ্যান্সার করা যায়। সেটা হচ্ছে, প্রথমত প্ল্যান্ট সার্কুলেশনের ক্ষেত্রে মিডিয়া, সার্কুলেটরি মিডিয়া বা মিডিয়াম যাই বলো, হিসেবে কে কাজ করছে, ওয়াটার বা ক্যাপিলারি ওয়াটার, তাই তো, ক্যাপিলারি ওয়াটার। ওকে, আচ্ছা, তাহলে প্ল্যান্ট সার্কুলেশন উইদাউট ক্যাপিলারি ওয়াটার পসিবল নয়, তো ক্যাপিলারি ওয়াটার কি অ্যাবজর্ব করে, কার থ্রু দিয়ে ক্যাপিলারি ওয়াটার অ্যাবজর্বড হয়? স্যার উদ্ভিদের মূল। না, ইনকমপ্লিট অ্যান্সার। স্যার মানে আহ, মূলের যে মূলদ্রম থাকে, রুট হেয়ার, ওইগুলো কি হ্যাঁ, স্যার? একদম 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 গুড। ক্যাপিলারি ওয়াটার অ্যাবজর্ব করছে রুট হেয়ার, মূলরোম। ঠিক আছে, মূলরোম থেকে জলটা কোথায় যাবে, রুট
জাইলেমে, ঠিক আছে? রুট জাইলেম থেকে স্টেম জাইলেমে, স্টেম জাইলেম থেকে লিফ জাইলেম, ওকে, লিফ জাইলেম থেকে আপার লেয়ার অফ লিফ, লিফের উপরের পার্টে, ওকে। আপার লেয়ার অফ লিফেতে এখানে কে কে আছে? সানলাইট আর ক্লোরোফিল, তাই তো আপার লেয়ারে। তাহলে এখানে আমার কি হবে? ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস হলো। আচ্ছা, ফটোসিনথেসিস করে কি তৈরি করছে? গ্লুকোজ বা ফুড, ওকে। আচ্ছা, এই যে ফটোসিনথেসিস করছে, এই ফটোসিনথেসিস করতে গিয়ে এখান থেকে এক্সেস ওয়াটারটাকে রিলিজ করলো, যেটাকে আমরা বলছি ট্রান্সপিরেশন, ওকে। এই গ্লুকোজ তাহলে কোথায় আছে এখন? পাতার আপার সারফেসে আছে। এখান থেকে আসছে গ্লুকোজটা ট্রান্সফার হচ্ছে লোয়ার সারফেস অফ লিফ, লোয়ার সারফেস অফ লিফ থেকে এটা চলে এলো কোথায়? লিফ ফ্লেম, লিফ ফ্লেম থেকে স্টেম ফ্লেম, স্টেম ফ্লেম থেকে root phloem and other parts. বোঝা গেল? আমি কেন এই ফ্লোচার্টটা ড্র করলাম? এই ফ্লোচার্ট ড্র করার উদ্দেশ্য হচ্ছে এই যে প্ল্যান্ট সার্কুলেশন আমি বললাম, এই প্ল্যান্ট সার্কুলেশনের পার্টিকুলার কয়েকটা জায়গা আমাদেরকে একটু ফোকাস করতে হবে। কিরকম? যেমন ধরো তিনটে ফ্লোয়েমের কথা বলা হয়েছে। এটা হচ্ছে ফুড ডিস্ট্রিবিউট করছে তো। আবার এদিকে দেখো এরা তিনজন কি করছে? ওয়াটার কন্ডাক্ট করছে। তাই জন্য এরা দুজনেই হচ্ছে ভাস্কুলার টিস্যু। আচ্ছা, এখানে দেখো রুট হেয়ার আছে। এটা কি? এ হচ্ছে ইউনিসেলুলার স্ট্রাকচার, ঠিক আছে? এ হচ্ছে ইউনিসেলুলার স্ট্রাকচার, অর্থাৎ প্ল্যান্ট সার্কুলেশনে পার্টিসিপেট করছে বা উদ্ভিদ সংবহনে অংশগ্রহণকারী একমাত্র এককোষী গঠন হচ্ছে রুট হেয়ার। রুট হেয়ারের কাজ দুটো, মেজর কাজ। এক, সয়েল পার্টিকেলের সঙ্গে রুটকে অ্যাঙ্কার করা, মানে আটকে রাখা। আর কৈশিক জল, ক্যাপিলারি ওয়াটার মানে হচ্ছে কৈশিক জল, ঠিক আছে? কৈশিক জলটাকে শোষণ করা, ঠিক আছে? এই যে জল শোষণ করে আপার লেয়ার অব্দি যাচ্ছে, মানে মানে এখান থেকে আমার এই পার্টটা, ঠিক আছে? এই পার্টটাকে আমরা বলছি ওয়াটার কন্ডাকশন ইন প্ল্যান্ট, ঠিক আছে? এই পার্টটাকে আমরা বলছি ওয়াটার কন্ডাকশন ইন প্ল্যান্ট। অর্থাৎ এইখানে আমাদের উদ্ভিদের দেহের
জলের উৎস্রোত বা জল সংবহন নিয়ে যে থিওরি গুলো আছে সেগুলোকে আমাদের পড়তে হবে। ঠিক আছে, এই যে মূলজ চাপ এগুলো পড়েছিলে, কিছু মনে আছে? টার্ম গুলো অ্যাটলিস্ট মনে আছে কিছু? মূলজ বোটানি চাপ পার্টটা না মনে নেই অনেকটা। একদম মনে নেই, তাই তো? মানে এই জল মানে ওয়াটার কন্ডাকশনে তিনটে থিওরি অন্তত আমি দিয়ে দেবো, আমি নোটস দিয়ে দেবো। তিনটে থিওরি, এটা কিন্তু অবশ্যই গ্রুপে মেনশন করবে লিস্টে। তিনটে থিওরি আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে রুট প্রেশার, ট্রান্সপিরেশন পুল আর কোয়েশন টেনশন। ঠিক আছে, এই তিনটে জিনিস একটু করতে হবে। এখান থেকে জলটা কি হবে, উদ্ভিদ দেহে পৌঁছয়। ঠিক আছে, আচ্ছা। দ্বিতীয়, ফ্লোয়েমের মধ্যে দিয়ে জল কিভাবে চলাচল করে, জাইলেমের মধ্যে দিয়ে জল কিভাবে চলাচল করে। ঠিক আছে, জাইলেমের ক্ষেত্রে যেমন সাইটোপ্লাজমীয় তত্ত্ব একটা আছে, আহ সক্রিয় ব্যাপন তত্ত্ব অর্থাৎ অ্যাক্টিভ ডিফিউশন হাইপোথিসিস একটা আছে, এরকম ছোট ছোট হাইপোথিসিস গুলো আছে, সেগুলো জাস্ট একটু দেখে রাখবে। ঠিক আছে, বেশি কিছু দেখার নেই উদ্ভিদের ক্ষেত্রে। এরকম যে যে জিনিসগুলো আমি দেবো খালি সেইটুকু দেখবে, ওর বাইরে কিচ্ছু দেখার নেই। ওকে, কিন্তু প্রাণীদের ক্ষেত্রে আমাকে বেশ কিছু জিনিস দেখতে হবে। ঠিক আছে, প্রাণীর সার্কুলেশনটা অনেক বড়, প্রাণীদের ক্ষেত্রে দেখতে হয়। আচ্ছা, আহ প্রাণীদের ক্ষেত্রে আমরা মূলত দু রকমের সংবহন দেখতে পাই। প্রাণীদের সংবহনে আমরা দু রকম দেখতে পাই সংবহন। একটা হচ্ছে মুক্ত, একটা হচ্ছে বদ্ধ, তাই তো? ওপেন সার্কুলেশন, ক্লোজ সার্কুলেশন, দুটোর মধ্যে তফাৎ বলতে পারবে? জাস্ট একটা ছোট্ট তফাৎ, কিছু। মানে কোনটাকে আমরা মুক্ত সংবহন বলছি আর কোনটাকে আমরা বদ্ধ সংবহন বলছি? মানে বদ্ধতে হচ্ছে তো হার্ট থেকে আবার হোল বডি, আবার হোল বডি থেকে আবার হার্টে ফিরে আসছে, এটা বদ্ধ, মানে এইভাবে চলে। আর মুক্ততে হচ্ছে যে সিলোমেটিক যে অ্যানিমেল গুলো আছে, ওদের হচ্ছে মানে ওখানে গিয়ে কালেক্ট হচ্ছে ব্লাডটা, হুম, ওখানে গিয়ে ব্লাডটা হচ্ছে মুক্ত হচ্ছে, মানে কালেক্ট হচ্ছে, তার জন্য ওটা মুক্ত সংবহন। আর তাহলে আমি আগেরটাকে কেন বদ্ধ বলবো? মানে ওটা হচ্ছে কোনো একটা জায়গায় ফিক্সড হয়ে, মানে ব্লাডটা কালেক্ট হচ্ছে না, মানে ব্লাডটা আবার হচ্ছে পুনরায় হচ্ছে আবার ব্যবহার হচ্ছে আর কি। হার্ট থেকে পাম্প হয়ে হোল বডি, হোল বডি থেকে আবার মানে ডিঅক্সিডেন্টেড হয়ে আবার ব্লাড হার্টে আসছে, মানে এই সিস্টেমেটিক ওয়েতে চলতেই থাকে, মানে কন্টিনিউয়াস আর কি। তার মানে বেসিক্যালি আমরা বলতে পারি যে বদ্ধ সংবহনের ক্ষেত্রে রক্তটা সর্বক্ষণ ওই ব্লাড ভেসেলের মধ্যেই সার্কুলেটেড হয়। ব্লাড ভেসেলের দ্বারা। হ্যাঁ, কোনো রকম ভাবে বডি ক্যাভিটি বা বডি সিলোমেতে রিলিজ হয় না। সেই জন্য ওটাকে আমরা বলছি ক্লোজ সার্কুলেশন বা বদ্ধ সংবহন। আর মুক্ত সংবহনে ওটা দেহ গহ্বর বা সিলোমেতে উন্মুক্ত হয়ে যায়, রক্ত হ্যাঁ নালিকার মধ্যে সবসময় আবদ্ধ থাকে না, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, বেশ। এবার সংবহনের ক্ষেত্রে আমরা প্রাণীদের সংবহনের ক্ষেত্রে অর্গানাইজ সংবহন যেগুলো, তাদের ক্ষেত্রে আমরা তিনটে বিশেষ জিনিস দেখতে পাই। কি? একটা তো আমরা হার্টকে পাচ্ছি যে পাম্প করছে। দু নাম্বার হচ্ছে তোমার কি বলে, ব্লাড ভেসেল। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, প্রাণীদের ক্ষেত্রে এই যে ব্লাড ভেসেল দেখছি, প্রাণীদের ক্ষেত্রে ব্লাড ভেসেল কত রকমের হয়? 3 টাইপ। কত রকমের ব্লাড ভেসেল আমরা দেখতে পাই? 3 টাইপ। কি কি? আর্টারি, ভেন আর ক্যাপিলারিজ। ভেরি গুড, আর্টারি, ভেন আর ক্যাপিলারিজ। ওকে, মানে ব্লাড ভেসেল মানে রক্তবাহ,
একটা হচ্ছে ধমনী, শিরা, আর একটা হচ্ছে জালিকা, তাই তো? এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কোনটা থাকে? ক্যাপিলারি। সবচেয়ে বেশি থাকে ক্যাপিলারি বা জালিকা। আচ্ছা, বেশ। যদি আমি ওপেন সার্কুলেশনের কথা বলি, অর্থাৎ মুক্ত সংবহনের কথা বলি, আমাকে বলো তো শামুক বা সন্ধিপদ প্রাণী, হ্যাঁ, শামুক টাইপের প্রাণী বা সন্ধিপদ প্রাণী, এদের ক্ষেত্রে মুক্ত সংবহন না বদ্ধ সংবহন? ওপেন। এদের ক্ষেত্রে মুক্ত সংবহন, তাই তো? তার মানে এদের ক্ষেত্রে আহ রক্ত দেহ গহ্বরে মুক্ত হয়, রাইট? হ্যাঁ। আচ্ছা, শামুক বা সন্ধিপদ প্রাণীর দেহ গহ্বরকে কি বলা হয়? স্যার হিমোসিল। হিমোসিল, ভেরি গুড, হিমোসিল বলা হয়, তাই তো? আচ্ছা, তার মানে শামুক বা এদের ক্ষেত্রে রক্ত এতে তোমার হিমোসিলে মুক্ত হচ্ছে। তাহলে এদের ক্ষেত্রে কি রক্তবাহ আছে না নেই? আছে স্যার। এদের ক্ষেত্রে রক্তবাহ আছে, তাই তো? হুম। আচ্ছা, পিতাকৃমি, পিতাকৃমিতে কি হৃৎপিণ্ড থাকে কি থাকে না? পিতাকৃমিতে হৃৎপিণ্ড থাকে না থাকে না? এটা তো জুলজির প্রশ্ন। হচ্ছে আপনার থাকে, এটা তো হৃৎপিণ্ড কেন বলবেন? লীনা, কথাগুলো কেটে কেটে গেল, ঠিক বুঝতে পারলাম না। বলছি এই পিতাকৃমিদের ক্ষেত্রে আহ, মানে রক্ত সংবহন তন্ত্র তো থাকে না, মানে অ্যাবসেন্ট থাকে, তো তার জন্য মনে হয়েছে হুম। মানে হার্ট থাকে না। হুম, হৃৎপিণ্ড থাকে না, রক্ত সংবহন না থাকলে হৃৎপিণ্ড থাকবে কোত্থেকে? আচ্ছা, কেঁচো, কেঁচোতে কি জাতীয় রক্ত সংবহন তন্ত্র দেখতে পাওয়া যায়? গার্গী, উত্তর দাও। শুনতে পাচ্ছ গার্গী? গার্গী শোনা যাচ্ছে? হুম, গার্গী ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, বিদিশা? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলো। স্যার হ্যাঁ, বলো। মানে অ্যানিমেটরের তো মনে হয় বদ্ধ থাকে স্যার। হ্যাঁ, হ্যাঁ কেঁচোতে বদ্ধ সংবহন তন্ত্র দেখতে পাওয়া যায়। হ্যালো হ্যাঁ, বলো। স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলো। স্যার কেঁচোর কথা জিজ্ঞেস। হ্যাঁ, কেঁচোর ক্ষেত্রে আমি জিজ্ঞেস করেছিলাম যে কেঁচোর ক্ষেত্রে বদ্ধ সংবহন তন্ত্র দেখতে পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ স্যার। হুম। কেঁচোর একটা জিনিস মাথায় রাখবে, কেঁচো তো অনেকগুলো সেগমেন্টেড বডি, বডিতে অনেকগুলো সেগমেন্টস আছে। কেঁচোর সংবহন তন্ত্র 1 থেকে 13 অব্দি একরকম, 14 থেকে শেষ পর্যন্ত আরেক রকম।
ঠিক আছে? কেঁচোর সংবহন তন্ত্রকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার সামনের সংবহন তন্ত্র, আর একটা হচ্ছে পেছনের সংবহন তন্ত্র। 1 to 13 একরকম, 14 to লাস্ট আরেক রকম। 1 to 13 যে সংবহন তন্ত্র, তাকে 4টে সেকশনে ভাগ করি তো। পৃষ্ঠীয়, হ্যাঁ অঙ্কীয়, পার্শ্বীয়, ঊর্ধ্ব, তাই তো? হ্যাঁ মনে পড়ছে নামগুলো? আর পেছনেরটা? পেছনেরটাকেও মেনলি 3টে ভাগে ভাগ করে। কি কি? পৃষ্ঠীয়, অঙ্কীয় আর অধস্নায়ু। ঠিক আছে? আচ্ছা, আরো একটা জিনিস মাথা রাখবে যে কেঁচোর ক্ষেত্রে, আমি কেঁচোটা এই কারণে বললাম, কেন কেঁচোটা আমাদের পড়তে হবে। কেঁচোর সামনের যে অগ্র সংবহন তন্ত্র যেটা, সেখানে হৃৎপিণ্ড দেখতে পাওয়া যায়। কেঁচোর হৃৎপিণ্ডের সংখ্যা কত? আচ্ছা, কেঁচোর দুটো হৃৎপিণ্ডে এ, দুটো? মানে না না, দুটো না, দুটো ল্যাটারাল হার্টস দেখা যায়। হুম, আর বাকি হচ্ছে আরো দুটো দুটো থাকে ল্যাটারাল ইসোফেজিয়াল হার্টস। হুম। একটা হচ্ছে আরে হ্যাঁ, আরেক টোটাল, তার মানে হৃৎপিণ্ডের সংখ্যা হচ্ছে কেঁচোর ক্ষেত্রে 4টে, এই 4 জোড়া। ঠিক আছে? 4 জোড়া। চারজোড়া, হ্যাঁ। এই 4 জোড়া হৃৎপিণ্ডের মধ্যে কে কোথায় থাকে? 7 নাম্বার 7 সেগমেন্ট, নাম্বার আর 9, 9 থেকে হচ্ছে ল্যাটারাল হার্টস গুলো থাকে। হ্যাঁ 7 12 আর 13 ওদিকে। হ্যাঁ, এদিকে ল্যাটারাল ইসোফেজিয়াল হার্টস। হুম, ঠিক আছে? কেঁচোর সংবহন তন্ত্রটা একটু পড়তে লাগবে। এটার বিষয়ে নোটস আছে না দিতে হবে? স্যার দিতে হবে স্যার, ওটা নেই। কেঁচো, তাই তো? হ্যাঁ স্যার। তা আমি এটা নোট করে রাখি একটা জায়গায়। 1 সেকেন্ড হোল্ড করো তো, পেনটা নিয়ে আসি। 1 সেকেন্ড হোল্ড করো। আচ্ছা, তাহলে আজকে যে নোটস গুলো পাঠানোর কথা হচ্ছে, একটা হচ্ছে কেঁচো সংবহন, তাই তো? ওকে, কেঁচো সংবহনটা পাঠাবো। আর কি পাঠানোর কথা হলো বলো তো আজকে? আর কোনটা দেবো বললাম? স্যার বোটানির টপিক গুলো বললেন স্যার। না, বটানি টপিক গুলো তো ঠিক আছে, মানে সে তো আমি তোমাদেরকে বললাম লিস্ট করে দাও। আর আগের ওই দিন একটা দেবো বলেছিলাম, আমার পাঠানো হয়নি। আর স্যার ওই আপনি ওই এই প্রবলেম দেবেন বলেছিলেন, কিসের বলো তো প্রবলেম গুলো? ও, ওই ওই জেনেটিক্স হেরিডিটি, এর। জেনেটিক্স এর হ্যাঁ প্রবলেম, হ্যাঁ হ্যাঁ তাই তো? হ্যাঁ স্যার। জেনেটিক্স এর প্রবলেম গুলো। আচ্ছা, আর কিছু আজকে ইমিডিয়েট পাঠানোর কথা ছিল? না আগে ছিল না, তাই তো? বেশ। আর আমি যেটা এইটা একটা পাঠাচ্ছি আজকে, এই দুটো। আর একটা যেটা পাঠাবো সংবহনের ওই প্রশ্নগুলো।
কিছু প্রশ্ন আমি পাঠাবো সংবহনের। ঠিক আছে, এগুলো পাঠাচ্ছি। আর তোমরা আমাকে বটানির ব্যাপারটা একটু গ্রুপে লিখে দাও, ঠিক আছে? বটানির কোন কোন জিনিসগুলো তোমাদের লাগছে বা অন্য চ্যাপ্টারে কোনগুলো, ফিজিওলজির কোন পার্টগুলো, সেগুলো একটু পাঠিয়ে দাও, আমি নোটগুলো ওখানে আপলোড করে দিচ্ছি। ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, চলো সংবহন আজকে এই অবধি থাকুক। ঠিক আছে, আমি ফার্দার আবার নেক্সট ক্লাস তোমাদের কবে যেন হচ্ছে, মঙ্গলবার। মঙ্গলবার যদি পসিবল হয়, ঠিক আছে, যদি পসিবল হয় তাহলে একটু হার্টের জায়গাটা একটু দেখে রেখো। ঠিক আছে, ঠিক আছে স্যার। নেক্সট ক্লাসে আমরা হার্টটা দিয়ে শুরু করব। ওকে, ঠিক আছে স্যার। ঠিক ঠিক আছে, আছে। ঠিক আছে, চলো তাহলে আজকে আমি এই অবধি রাখছি। আমি এগুলো পাঠিয়ে দিচ্ছি, দেখে নাও। আর তোমরা আমাকে গ্রুপেতে এই মেসেজটা করে দাও একটু, ঠিক আছে? আর ঠিক আছে। ওকে ওকে, চলো, ওকে।